আসসালামু আলাইকুম বন্ধুরা, একবার চিন্তা করুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো আমেরিকা, চীন এবং রাশিয়া একটা দ্বীপ কিনতে চাইছে। না না বন্ধুরা, এখানে রাশিয়া চীন কিন্তু নগদ কোনো অর্থ দিয়ে দেশ কিনতে যাচ্ছে না। দেশ কেন বললাম? কারণ এটা মহাদেশ, অনেক বড় দেশ। থাকুন সঙ্গে, আমি বলছি। রাশিয়া চীন অন্যভাবে এই দ্বীপটাকে কবজা করতে যাচ্ছে। আর অন্যদিকে আমেরিকা মিস্টার ট্রাম্পের হাত ধরে ইতিহাস বলে যে বহু আগে থেকে তারা এই দ্বীপটা কেনার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আর সেটা কোনো সাধারণ দ্বীপ না, পুরো স্পেনের চেয়ে 4 গুণ বড়। নাম তার গ্রিনল্যান্ড। কিন্তু মজার ব্যাপার হলো, ডোনাল্ড ট্রাম্প 2019 সালে এটা কিনতে চেয়েছিলেন। ডেনমার্ক বলেছিল নো নেভার। 2025 সালে ক্ষমতায় ফিরে তিনি আবারও চেষ্টা করছেন। এবারে শুধু কিনতেই নয়, সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়েছিলেন। দিস ওয়াজ দ্য পাস্টের কথা বলছি। এতে ন্যাটো মিত্ররা খেপে গেছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক বার্তা দিয়েছিল। এমনকি জানুয়ারি 2026-এ ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর উপর ট্যারিফ বসানোর হুমকি দিলে শেয়ার বাজার ধসে পড়েছিল। পরে অবশ্য ট্রাম্পের বুদ্ধি নাড়া দিলে তিনি লাইনে ফিরে এসেছেন। বলেছেন তিনি ইউরোপের 8টা দেশে কোনো ট্যারিফ দিবেন না। হাফ ছেড়ে বেঁচেছে ইউরোপ, কিন্তু প্রশ্ন হলো কতক্ষণ? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ, কেন আমেরিকা 150 বছর ধরে এটা চাইছে, আর ওইদিকে চীন রাশিয়া মানে শি জিনপিং এবং পুতিন কেন ধীরে ধীরে গ্রিনল্যান্ডের দিকে এগোচ্ছে, এবং কেন কেউ একে দখল করতে পারবে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে চমক। চলুন তাহলে শুরু করা যাক। গ্রিনল্যান্ড যে দ্বীপটা কেউ দখল করতে পারে না। এই মহাদেশের সমান দ্বীপটা আসলে কি, জেনে আসে বন্ধুরা। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। আয়তন প্রায় 2.16 মিলিয়ন বর্গ কিলোমিটার। বাংলাদেশের চেয়ে প্রায় 15 গুণ বড়, আর স্পেনের চাইতে তো 4 গুণ বড়, প্রথমেই বলে দিয়েছিলাম। কিন্তু জনসংখ্যা মাত্র 56 থেকে 60 হাজারের মধ্যে। কেউ বলে 56, কেউ বলে 57। যাক সে কথা। মানে পুরো দ্বীপে আমাদের ঢাকার মিরপুরের চেয়েও কম মানুষ। কেন? কারণ দ্বীপের 81% বরফে ঢাকা। হ্যাঁ, 81%। আপনি ঠিকই শুনেছেন। মানুষ বাস করে মূলত উপকূলীয় অঞ্চলে, রঙিন ছোট ছোট শহর। আপনি এই এতদিনে যে গ্রিনল্যান্ড দিয়ে এত টিকটক হচ্ছে, এত ভিডিও হচ্ছে, এত আর্টিকেল হচ্ছে, সেখানে সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি দেখতে পাবেন। কালারফুল, একদম পিকচার পেইন্টিং টাইপের ঘর, সেখানে কাঠের সুন্দর সুন্দর ঘর। এখানে রাস্তা নেই বললেই চলে। মানুষ শহর থেকে শহরে যায় কি করে? নৌকায়, হেলিকপ্টার আর বিমানে। জনসংখ্যার 88% ইনুইট, আদিবাসী আর্কটিক জনগোষ্ঠী বলা হয়ে থাকে। রাজধানীর নাম হচ্ছে নুক। অর্থনীতির মূল ভিত্তি মাছ ধরা, ফিশিং। ছিপ ফেলবে, মাছ ধরবে, টুনা ফিশ। রপ্তানি হয় 95%। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই বিশাল দ্বীপটি ডেনমার্কের অধীনে। হ্যাঁ, ছোট্ট ইউরোপের দেশ ডেনমার্কের, তবে 2009 সাল থেকে গ্রিনল্যান্ডের নিজস্ব স্বশাসিত সরকার আছে। তারা নিজেদের আইন, পুলিশ, কোর্ট নিজেরাই চালান। শুধু পররাষ্ট্র, প্রতিরক্ষা আর মুদ্রানীতি এখনও ডেনমার্কের হাতে রয়ে গেছে। এই দ্বীপটির ইতিহাস জানেন বন্ধুরা? না জানলে কোনো ক্ষতি নেই, আমি আপনাদের ইতিহাসের পাতায় নিয়ে যাচ্ছি। এই দ্বীপের ইতিহাস বেশ রোমাঞ্চকর। একবার চোখটা বন্ধ করে কল্পনা করুন। 985 সালে ভাইকিং এরিক দ্য রেড এখানে এসে নাম দেন গ্রিনল্যান্ড। ভাইকিংদের কথা মনে আছে? নেটফ্লিক্সে প্রচুর সিরিজ হয়েছে, হলিউড মুভি হয়েছে, কমিক বুকে রয়েছে। সেই ভাইকিং, সবুজ দেশ, কৌশলী নাম, তাই না? আসলে দ্বীপটা ছিল বরফে ঢাকা, কিন্তু নাম শুনে বেশি মানুষ যাতে আসে সেজন্য এই নাম তারা ব্যবহার করেছিল ছদ্মভাবে। নর্স ভাইকিংরা এখানে বসতি স্থাপন করে, কিন্তু 14 থেকে 15 শতকে তারা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কেউ বলে এলিয়েনরা নিয়ে চলে গেছে, কেউ বলে তারা বিলুপ্ত হয়ে গেছে, কেউ বলে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে চুল, দাড়ি, মোচ, বেশভূষা চেঞ্জ করে। আর ইনুটিরা
থেকে যায় সেই প্রজাতি। 1721 সালে নরওয়েজিয়ান মিশনারি হ্যান্স এগেডে আসেন খ্রিস্টান ধর্ম প্রচার করতে। এরপর থেকে ডেনমার্ক নরওয়ে উপনিবেশ শাসন শুরু। 1814 সালে নরওয়ে ডেনমার্ক আলাদা হলেও গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথে থেকে যায়। 1953 সালে উপনিবেশের মর্যাদা শেষ হয়, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হয়ে যায়। ডেনিশ পার্লামেন্টে 2টি সিট পায়। 1979 সালে হোম রুল নিজস্ব পার্লামেন্ট গঠিত হয়। 2009 সালে সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট আরও ক্ষমতা পায়। এই আইনে লেখা আছে গ্রিনল্যান্ড চাইলে গণভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করতে পারবে। 2023 সালে তারা প্রথম সংবিধানের খসড়া প্রকাশ করে গ্রিনল্যান্ডিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। ট্রাম্প সাহেবের আগমন হলো কিভাবে জেনে আসি চলুন বন্ধুরা। আমেরিকা কেন গ্রিনল্যান্ডের পেছনে 150 বছর ধরে লেগে আছে শুনলেই তো মাথাটা ঘুরে যাচ্ছে। আপনারা ঠান্ডা হয়ে বসুন, কফির মাগ নিন, চুমুক দেন আর ভাইকিংদের সাথে লড়াই করে করে ট্রাম্পের সঙ্গে কথা বলি চলুন। কারণ নম্বর 1, ভৌগোলিক অবস্থান। জিউক গ্যাপ। গ্রিনল্যান্ড অবস্থিত জিউক গ্যাপে। জিউক মানে কি? জিউক GIUK জিউক মানে হচ্ছে গ্রিনল্যান্ড আইল্যান্ড ইউনাইটেড কিংডম। এই সামুদ্রিক পথ হলো আটলান্টিক আর আর্কটিক মহাসাগরের মধ্যকার সংযোগস্থল, মানে এভাবে তারা সংযোগ হয়েছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ রাশিয়া সাবমেরিন যদি আটলান্টিকে আসতে চায় এই পথ দিয়েই তাদের আসতে হবে, তারা তার উড়ে উড়ে আসবে না। এটা নিয়ন্ত্রণ করা মানে রাশিয়া চীনের নৌ চলাচল পর্যবেক্ষণ করা। আর গ্রিনল্যান্ডের অবস্থান এমন যে রাশিয়া থেকে আমেরিকায় ক্ষেপণাস্ত্র আসলে সবার আগে গ্রিনল্যান্ডের উপর দিয়ে আসবে, তাই এখানে মিসাইল সতর্কতা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। পিটাফিক স্পেস বেস। আমেরিকা ইতিমধ্যে গ্রিনল্যান্ডে একটা সামরিক ঘাঁটি আছে, এটা আপনারা জানেন। পিটাফিক স্পেস বেস আগে থুলে এয়ারবেস নামে পরিচিত ছিল। এটা উত্তর গোলার্ধের সবচেয়ে উত্তরের গভীর সমুদ্র বন্দর, ডিপ সি। এখানে কি আছে? এখানে আছে মিসাইল আর্লি ওয়ার্নিং সিস্টেম, স্পেস ফোর্স অপারেশন, সাবমেরিন পর্যবেক্ষণ ব্যবস্থা। ঠান্ডা যুদ্ধের সময় এই ঘাঁটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও রাশিয়া চীনের বিরুদ্ধে সমান গুরুত্বপূর্ণ। দুর্লভ খনিজ সম্পদ, আসল সোনার খনি। এখন আসি সবচেয়ে বড় কারণে। গ্রিনল্যান্ডে আছে বিপুল পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্ট, দুর্লভ মৃত্তিকা মৌল। আমি যদি বইয়ের ভাষায় বলি, এগুলো কি? এগুলো আপনারা জানেন, আমি বহুবার বলেছি। এই টপিকটা বুঝতে হলে এটা আবার আমি নতুনভাবে বলছি, একটু শুনুন। এগুলো হলো বিশেষ ধাতু যা ব্যবহার হয় স্মার্টফোনে, ইলেকট্রিক গাড়িতে, উইন্ড টারবাইনে, সামরিক সরঞ্জামে, সেমিকন্ডাক্টরে। গ্রিনল্যান্ডে আছে আর কি? নিওডিমিয়াম, ডেসপোরেসিয়াম, গ্রাফাইট, তামা, লিথিয়াম, ইউরেনিয়াম। বিশ্বের বৃহত্তম মজুদগুলির একটি। স্বর্ণ, রূপা, জিঙ্ক, আরও অনেক কিছু। বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এখন এই ভিডিওটা শেষ করে আমি দ্রুত গ্রিনল্যান্ডে চলে যাই, ইনুমিটের সাথে থাকি, ওদের সাথে ভাব জমাই আর এগুলো সম্পদ আহরণ করি। সমস্যা হলো কি জানেন? বর্তমানে বিশ্বের প্রায় 80% রেয়ার আর্থ উৎপাদন করে চীন। যে চিং আবার এখানে ঢুকে গেছে। আমেরিকা চীনের উপর নির্ভরশীল হতে চায় না। গ্রিনল্যান্ডে যথেষ্ট মজুদ আছে বিশ্বের বর্তমান চাহিদার 150 বছরের মেটানোর মতো। তবে বাস্তবতা হলো খনন করা অত্যন্ত কঠিন আর ব্যয়বহুল। পরিবহন খরচ মাইনিংয়ের চেয়েও বেশি হতে পারে। রাস্তা বানানো যায় না, খুব ঠান্ডা, কংক্রিট টেকে না, আর স্থানীয়দের বিরোধিতা তো আছেই। আর্কটিক বরফ গলছে পৃথিবীর অন্য অঞ্চলের চেয়ে 4 গুণ দ্রুত। এর ফলে কি হচ্ছে? নতুন শিপিং রুট খুলছে, নর্থ ওয়েস্ট প্যাসেজ, ট্রান্সপোলার সি রুট। খনিজ সম্পদে প্রবেশাধিকার বাড়ছে, মানে এটা রুট ব্যবহার হচ্ছে। মৎস্য সম্পদ বাড়ছে। এই নতুন শিপিং রুট দিয়ে ইউরোপ থেকে এশিয়া যাওয়া অনেক সহজ হবে। চীন 2018 সালে নিজেকে নিয়ার আর্কটিক স্টেট বলে ঘোষণা করেছে। তারা আর্কটিকের ধারে কাছে নেয়, কিন্তু এটা গ্লোবাল সম্পদ তাদেরও চায়, কারণ চীনের শক্তি আছে। যদিও চীন আর্কটিক অঞ্চলে নেই, তারা পোলার সিল্ক রোড প্রকল্প শুরু করেছে। চীন গ্রিনল্যান্ডে বিনিয়োগ করতে চেয়েছিল, বিমানবন্দর বানাতে চেয়েছিল, খনিতে শেয়ার কিনেছে তারা, কিন্তু তারা অলরেডি কিনে ফেলেছে। যেমন কেভিন জেলফিল্ড খনি প্রকল্পে চীনের সাংহাই রিসোর্সের বড় শেয়ার হোল্ডার, 12 ওয়াশিংটন এটাকে চীনের আর্কটিকে ঢোকার পথ মনে করে। আর রাশিয়া, পুতিন সাহেব তো ছেড়ে দেবেন না, তার অনেক বেস রয়েছে এই কোথায়?
আর্কটিকের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক অস্ত্র রয়েছে সেখানে। রাশিয়া আর্কটিকে সামরিক ঘাঁটি আধুনিকীকরণ করছে। ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডের চারপাশে রাশিয়ান আর চাইনিজ জাহাজে ঢাকা। যদিও এটা অতিরঞ্জিত, কিছু উদ্বেগ আছে, কিন্তু সেরকম ভাবে নয়। আমেরিকার গ্রিনল্যান্ড লাভ ইমোজি। মজার ব্যাপার হলো আমেরিকা প্রথমবার গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল সেই 1867 সালে। সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম সিওয়ার্ড চেয়েছিলেন গ্রিনল্যান্ড আর আইসল্যান্ড কিনতে $5.5 মিলিয়ন, কিন্তু কংগ্রেস রাজি হয়নি, ভেবেছিল আলাস্কায় যথেষ্ট ঠান্ডা জায়গা। এরপর 1910 সালে আবার চেষ্টা করা হয়েছিল। 1916 সালে একটি চুক্তি হয় আমেরিকা ডেনিশ ওয়েস্ট ইন্ডিজ, এখন ইউএস ভার্জিন আইসল্যান্ড নামে এটা পরিচিত। কেনে $25 মিলিয়ন সোনার বিনিময়ে সেটা কিনে ফেলে। বিনিময়ে তারা স্বীকার করে ডেনমার্কে গ্রিনল্যান্ডের উপর সার্বভৌমত্ব, মানে সোনা টোনা দিয়ে তাদেরকে বোঝানো হলো। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেনমার্ক জার্মানির দখলে চলে যায় সেই হিটলার বাহিনী। ডেনিশ রাষ্ট্রদূত হেনরিক কাউফম্যান গোপনে আমেরিকার সাথে চুক্তি করেন আমেরিকা গ্রিনল্যান্ডে ঘাঁটি বানাতে পারবে। ডেনিশ সরকার রেগে যায়, কিন্তু কিছু করতে পারেনি। 1946 সালে যুদ্ধ শেষে আমেরিকা গোপনে অফার দেয় $100 মিলিয়ন, আজকের হিসাবে $1.6 বিলিয়ন। ডেনমার্ক ছুঁড়ে ফেলে, নো 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 নেভার। 1951 সালে প্রতিরক্ষা চুক্তি, আমেরিকা ঘাঁটি রাখতে পারবে এ ধরনের চুক্তি হয়। 1955 সালে আবার চেষ্টা। 2019 সালে ট্রাম্পের প্রথম প্রচেষ্টা রিয়েল এস্টেট ডিল হিসাবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বলেন অ্যাবসার্ড। ট্রাম্প রেগে গিয়ে ডেনমার্ক সফর বাতিল করে দেন। সাম্প্রতিক উত্তেজনা, এবার ট্রাম্প আরও আগ্রাসী। ডিসেম্বর 2024 ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। ডিসেম্বর 2025 তিনি গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত নিয়োগ করেন, নাম জেফ ল্যান্ড্রি। জানুয়ারি 3, 2026 আমেরিকা ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে যায়। এই ঘটনা পুরো বিশ্বকে হতবাক করে। জানুয়ারি 2026 ট্রাম্প বলেন তারা গ্রিনল্যান্ড এক বা অন্যভাবে নেবে, তারা চাক বা না যাক কারা, ডেনমার্ক বা ইউরোপরা। তিনি সামরিক শক্তি ব্যবহার নাকচ করেননি সে সময়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সতর্ক করেন ইউরোপীয়রা যদি সেই ভূখণ্ডের নিরাপত্তা গুরুত্বের সাথে না নেয়, আমেরিকাকে কিছু তো একটা করতে হবে। জানুয়ারি 14, 2026 হোয়াইট হাউসে ডেনিশ ও গ্রিনল্যান্ডিক কর্মকর্তার সাথে বৈঠক হলো, ছোটোখাটো, কোনো সমাধান হয়নি। জানুয়ারি 18, 2026 ট্রাম্প 7টি কিন্তু না 8টি ইউরোপীয় দেশে, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, ইউকে, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, সবার 8টি দেশে ট্যারিফের হুমকি দেন 10%। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 25%, জুন থেকে এটা হয়ে যাবে। ফেব্রুয়ারি 1 ছিল কত 10%, আর জুনের 1 তারিখ থেকে 25% পর্যন্ত। এরা সবাই কিন্তু ন্যাটোর বন্ধু। জানুয়ারি 21, 2026 বড় একটা মোড়, টুইস্ট, মানে যে টুইস্টার টাইপের ঘূর্ণিঝড় এসে পড়লো। ট্রাম্প দাভোসে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্কো রুটের সাথে বৈঠক করেন। এরপর ঘোষণা করেন তারা একটি ফ্রেমওয়ার্ক ডিল করেছেন। কি ডিল? আবার সেই মিস্টার ডিল কাম টু হেয়ার। পরিষ্কার নয়, কিন্তু নিউ ইয়র্ক টাইমস জানায় প্রস্তাব হতে পারে গ্রিনল্যান্ডের ছোট ছোট অংশে আমেরিকার সার্বভৌমত্ব দেওয়া। ট্রাম্প বলেন সামরিক শক্তি ব্যবহার করবেন না, তার আগের কথার পরিবর্তন হয়ে গেল, এভাবে পাল্টে গেল। এটা দেখি মুরলি ধরনের গুগলি, মানে যতগুলো আছে সবগুলো মারতে থাকলো। ট্যারিফ স্থগিত করেন, শেয়ার বাজার লাফিয়ে আবার উঠে যায়, মানে 8টা দেশ হাফ ছেড়ে বাঁচলো। প্রথমে বলেছিলাম যে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিক্রিয়া, গ্রিনল্যান্ডের অবস্থান, প্রধানমন্ত্রী মুতে বুরুপ এগেডে স্পষ্ট করেছেন গ্রিনল্যান্ড তারা বিক্রির জন্য এটা কখনোই সেল করবে না, নো নেভার, এবং কখনোই এটা সম্ভব নয়। তারা ডেনিশ হতে চান না, আমেরিকা হতে চান না, তারা গ্রিনল্যান্ডিং হতে চান। নুকে রাজধানী, মার্চ 2025 নির্বাচনে সেন্টার রাইট ডেমোক্রেট পার্টি জয়লাভ করে, যারা ধীরে ধীরে স্বাধীনতার পক্ষে যায়। আর জনমত জরিপ 2025 সালে 84% মানুষ স্বাধীনতা চায়, 2019 এটা ছিল 68%, তার মানে গ্রাফটা বেড়েছে। কিন্তু 78% বলে জীবনযাত্রার মান কমলে স্বাধীনতা চাই না। সমস্যা, গ্রিনল্যান্ডের বাজেটের প্রায় অর্ধেক $600 মিলিয়ন আসে ডেনমার্কের অনুদান থেকে। স্বাধীনতা মানে এই টাকা ক্লোজ, তাই অর্থনৈতিক স্বনির্ভরতা আগে দরকার। জানুয়ারি 17, 2026 হাজার হাজার গ্রিনল্যান্ডের নুকে আমেরিকান কনসুলেটের সামনে বিক্ষোভ করে পোস্টারে লেখা থাকে উই আর নট ফর কি সেল।
ডেনমার্কের অবস্থান, প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন দৃঢ়ভাবে বলেছেন গ্রিনল্যান্ড তারা বিক্রি করবেন না, বিক্রি বিক্রি বিক্রি, নো 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 নেভার। তবে তিনি স্বীকার করেন গ্রিনল্যান্ডবাসীদের নিজেদের ভবিষ্যৎ ঠিক করার অধিকার আছে। এক অদ্ভুত ভূ রাজনৈতিক দাবার খেলা। বন্ধুরা, এই পুরো গ্রিনল্যান্ড সংকটে একটা বিষয় কিন্তু একেবারে পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার। 21 শতকের দুনিয়ায় শক্তিশালী দেশগুলো এখনো 19 শতকের মতো ভূখণ্ড দখলের স্বপ্ন দেখছে। ট্রাম্প বলছেন জাতীয় নিরাপত্তা, আসলে চোখ আছে দুর্লভ খনিজ সম্পদে, আর্কটিক নিয়ন্ত্রণে, আর চীন রাশিয়াকে আটকানোয়। কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা হলো গ্রিনল্যান্ডের 57,000 মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই ঠিক করতে চায়, তারা বিক্রির পণ্য একেবারেই নয়। জানুয়ারি 22-এ ট্রাম্প ও ন্যাটো চিফ মার্ক রুটে একটা ফ্রেমওয়ার্কের ডিলের কথা ঘোষণা করেছেন, যেটা আমি বললাম। সেখানে নাকি আর্কটিক নিরাপত্তা, খনিজ সম্পদের অধিকার আর গোল্ডেন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে যে আমি বললাম ফাঁস হয়েছে নিউ ইয়র্কের একটা পত্রিকায়, এখন এটা কিছুটা বাড়ছে। ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার আর ট্যারিফের হুমকি প্রত্যাহার করেছেন, কিন্তু ডিটেলস কিছু পরিষ্কার নয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলছেন সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলছেন তারা গ্রিনল্যান্ডে থাকতে চান। তাহলে কি আমেরিকা হার মেনেছে? মোটেও না, এটা সম্ভবত দীর্ঘমেয়াদী কৌশল, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া, আরও সামরিক ঘাঁটি, আরও বিনিয়োগ, আরও খনি চুক্তি। একদিন হয়তো গ্রিনল্যান্ডবাসী বুঝবে আমেরিকার সাথে থাকাই বেশি লাভজনক ছিল। এটা মনে সম্ভবত আমেরিকা যারা ফ্যান তারা এই কথা ভাবতে পারে। আর গ্রিনল্যান্ড তারা এক অসম্ভব চ্যালেঞ্জের মুখে। ডেনমার্কের অধীনে থাকলে স্বাধীনতা নেই, আমেরিকার অধীনে গেলে পরিচয় হারাবে, একা দাঁড়ালে অর্থনৈতিক ধসবে। তাদের দরকার চতুর কূটনীতি। ডেনমার্ক, আমেরিকা, ইউরোপ ইউনিয়ন, এমনকি চীনের সাথে রাশিয়ার সাথেও ভারসাম্য, মানে ব্যালেন্সটা বজায় রেখে চলা। এক কথায় বলতে গেলে এই গল্প শেষ হয়নি, সবাই শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আর্কটিক বরফ গলছে, আর সেই সাথে উন্মোচিত হচ্ছে নতুন নতুন শক্তির ক্ষেত্র। আগামী দশকে গ্রিনল্যান্ড হয়ে উঠবে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গরম আলোচনার বিষয়। মনে রাখবেন, শক্তি দিয়ে সব কিছু পাওয়া যায় না। পৃথিবী বদলাচ্ছে, এখন জনগণের মতামত, গণতন্ত্র, আত্মনিয়ন্ত্রণের অধিকার, এসব একটা ফ্যাক্ট। ট্রাম্প যতই হুমকি দিক, শেষ কথা বলবে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ। আর ইতিহাস বলে যে দ্বীপ ভাইকিং, ডেনমার্ক, আমেরিকা সবাইকে টিকিয়ে রেখেছে, সে নিজেই হয়তো সবাইকে টেক্কা দেবে। হয়তো একদিন বলবে স্বাধীন গ্রিনল্যান্ড প্রজাতন্ত্র। তাই বলছি, গ্রিনল্যান্ড কেউ দখল করতে পারবে না, কারণ গ্রিনল্যান্ড এখন নিজের ভাগ্য নিজেই গড়তে শিখে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান। প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি আপনাদের বন্ধুরা, শুধু আপনাদের। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল পুতিনের বিধ্বংসী 24 ঘন্টা। এই ভিডিওতে আপনি যদি এখনও সেটা না দেখে থাকেন, কোনো সমস্যা নেই, এই ভিডিওটা দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে নতুন নতুন চমকপ্রদ সব তথ্য, আর সেটার বিশ্লেষণ গ্যারান্টি দিচ্ছি অনেক মজা পাবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে আর পুরো পৃথিবীর মানুষকে। আল্লাহ হাফেজ।